বন্ধুরা, একদিন এক ব্যক্তি নিজের জীবনেই ব্যস্ত ছিল। নিজের জীবন, কাজবাজ এবং নিজের আশেপাশের দুনিয়ায় সে খুব ভালোভাবেই নিজের জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন তার 11 বছর পুরনো নিজের স্ত্রীর কথা মনে পড়ল। সেই গ্রামের কথা মনে পড়তে লাগলো, যেখানে সে এক সময় থাকতো তার স্ত্রীর সঙ্গে। সেই কাঁচা রাস্তা, সেই মাটি, সেই কুয়ো, এই সমস্ত কিছু তাকে খুবই ব্যাকুল করে তুলল। সেই স্থান যেখানে সে নিজের স্ত্রীর সঙ্গে কিছু খুবই ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিল, ওই প্রত্যেকটি জিনিস সে এমনভাবে উপলব্ধি করতে লাগলো যে সে খুব ব্যাকুল হয়ে উঠল। সেই ব্যক্তি বর্তমানে যেখানে বাস করছিল সেখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে তার পুরনো শ্বশুর বাড়ি ছিল। সে ব্যক্তি পরদিন সকালে ঘুম থেকে উঠল এবং নিজের পুরনো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সে যখন সেই স্থানে পৌঁছলো, সেই পথ ঘাট, সেই নদী নালা, সেই গ্রামের মেঠো রাস্তা দেখে তার অন্তর খুশিতে ভরে যাচ্ছিল। কিন্তু তারই সঙ্গে তার মন উদাসও হয়ে যাচ্ছিল। সে নিজের স্ত্রীর সম্বন্ধে জানার চেষ্টা করল, কিন্তু সে তার স্ত্রীর সম্বন্ধে যে সত্যতা জানতে পারল, তা জানার পর তার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসলো। সে নিজেকে সামলে রাখতে পারল না। বন্ধুরা, এক পবিত্র এবং বেদনাদায়ক প্রেম কাহিনী এটি। চলুন সম্পূর্ণ কাহিনী এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। কিন্তু কাহিনী শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নিত্য নতুন কাহিনী আপনাদের সামনে নিয়ে আসার উৎসাহ আমি পাই। বন্ধুরা, এই কাহিনী হলো বিহারের এক জেলা আছে যার নাম হলো গোপালগঞ্জ। সেখানেই অমর বলে এক ব্যক্তি বাস করত। অমরের সঙ্গে কয়েক বছর আগে, প্রায় 12 বছর আগে রাধিকার বিয়ে হয়েছিল। রাধিকা খুবই সরল সিধা মেয়ে ছিল এবং খুব অল্প বয়সেই তার অমরের সঙ্গে বিয়ে হয়ে গেছিল। বিয়ের কয়েক মাস তাদের মধ্যে বেশ ভালোই বনিবনা ছিল। রাধিকা আর অমর একে অপরকে খুবই ভালোবাসত। কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পর রাধিকার শ্বশুরবাড়ির লোক তাদের দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতে লাগলো। অমরও তার বাবা মার কথা, তার পরিবারের লোকের কথাই খুব বেশি শুনতে শুরু করলো। কারণ অমর খুব ভালো ইনকাম করত এবং এতদিন পর্যন্ত ইনকাম করে করে সে নিজের পরিবারের লোককেই সব টাকা দিয়ে দিচ্ছিল। এদিকে রাধিকার সঙ্গে যখন অমরের বিয়ে হয়েছিল তখন রাধিকা অধিকাংশ সময় নিজের বাপের বাড়িতেই কাটাতো, কারণ রাধিকা ছাড়া তার বাবা মার আর কেউ ছিল না। আসলে রাধিকারা 2 বোন ছিল, কিন্তু রাধিকার বড় দিদির বিয়ে গুজরাটে হয়ে গেছিল। তাই এতটা দূরত্ব হওয়ার কারণে তার বড় দিদি সব সময় তার বাবা মার কাছে আসতে পারত না। তাই তার বাবা মার সমস্ত দায়িত্ব রাধিকার উপরই এসে পড়ল। আর তার কাছে নিজের বাবা মাকে দেখাশোনা করা ছাড়া আর কোনো পথ ছিল না। এদিকে অমর অধিকাংশ সময় বাইরে বাইরেই কাজ করত, কিন্তু যখনই সে বিহার আসতো তখনই সে সবার আগে রাধিকার কাছে যেত এবং সে অধিকাংশ সময় নিজের শ্বশুরবাড়িতেই কাটাতো। এদিকে অমর যখন বাইরে থেকে ইনকাম করে ফিরত, কিছু টাকা সে রাধিকার হাতেও তুলে দিত। কিন্তু অমরের পরিবারের লোকজন, অর্থাৎ অমরের 4 ভাই এবং তাদের স্ত্রীরা এটা মনে করতে লাগলো অমর হয়তো সমস্ত অর্থ উপার্জন করে নিজের স্ত্রীর উপরই সেই সমস্ত অর্থ খরচ করছে, আর তারা হয়তো এর কিছুই পাবে না। আর শুধুমাত্র এই কারণের জন্যেই তারা সকলে মিলে অমরকে দিন রাত তার স্ত্রীর সম্বন্ধে উল্টোপাল্টা কথা বোঝাতে শুরু করলো। আসলে অমর মুম্বাইতে থেকে নিজের কাজকর্ম করত, কিন্তু যখনই সে বাড়িতে আসতো তখনই তার ভাইয়ের বউয়েরা একটাই কথা বলতো, রাধিকার চরিত্র ভালো না, ও নিজের বাপের বাড়িতে অধিকাংশ সময় থাকে কারণ ওর পুরনো প্রেমিকের সঙ্গে সময় কাটাতে পারবে। তারা কথাও বলতে শুরু করলো, তুমি ওকে টাকা পয়সা দিয়ে যাও আর ও ওই পয়সা এদিক ওদিক উড়িয়ে দেয়। ও নিজের প্রেমিকের সঙ্গে গল্প করে তাকে সমস্ত টাকা দেয়। তারা বলতো তারা রাধিকাকে এর সঙ্গে দেখেছে, ওর সঙ্গে দেখেছে, এই ধরনের বিভিন্ন রকমের গল্প তারা অমরকে বলে শোনাতো। বন্ধুরা, তারা অমরের মনে এমনভাবে নিজের স্ত্রীর সম্বন্ধে বিষ ভরতে শুরু করলো যে একদিন অমর আর রাধিকা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
রাধিকা সব সময়ের জন্য নিজের বাপের বাড়িতে চলে গেল। এদিকে অমর নিজে ভাইয়ের বউ, নিজের বন্ধু বান্ধব, মা বাবার সঙ্গেই থাকতে শুরু করলো। সে দিন রাত অর্থ উপার্জন করত আর সমস্ত টাকা পয়সা নিজের পরিবারের লোকের উপরেই বিলিয়ে দিত। অমর হয়তো বছরে 4-5 দিনের জন্যে নিজের বাড়িতে আসতো। অধিকাংশ সময় সে মুম্বাইতেই থাকতো। মুম্বাইতে সে যেখানে কাজ করত সেখানে সে খুব ভালো টাকা স্যালারি পেত। কিন্তু হঠাৎই অমরের জীবনে একটি দুর্ঘটনা ঘটল। মুম্বাইতে হঠাৎ করে একদিন তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং অ্যাক্সিডেন্টের পর সে মুম্বাইয়েরই একটি হাসপাতালে ভর্তি হলো এবং নিজের চিকিৎসা করানো শুরু করলো। আসলে অমরের পা ভেঙে গেছিল। অমর ভেবেছিল সে নিজের বাড়িতে ফিরে যাবে, কারণ বাড়িতে তার এত আপনজনেরা রয়েছে। এতদিন সে তাদের জন্য ইনকাম করে তাদেরকে দিয়েছে। এখন বিপদের সময় হয়তো তারা অমরকে অবশ্যই দেখবে। এমনটা ভেবে অমর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আসলে তার অসুস্থতার কারণে কোম্পানি থেকে সে 3 মাসের জন্য সিক লিভ নিয়েছিল। কিন্তু বাড়িতে আসার পর সে বুঝতে পারল যে সে যাদের জন্য এতদিন এত কিছু করেছিল তারা শুধুমাত্র স্বার্থের খাতিরে তার সঙ্গে মিশছে। সে এটা বুঝতে পারল এই পৃথিবীর অধিকাংশ মানুষ স্বার্থের জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক রাখে। সবাই পয়সার সঙ্গী। পয়সা ছাড়া না তো কোনো সম্পর্ক আছে আর না তো কোনো আনন্দ আছে। অমর যখন অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরল তখন বাড়ির লোকেরা তাকে বলল, তুমি কেন বাড়িতে আসলে? মুম্বাইতে এত ভালো ব্যবস্থা আছে, এত ভালো ভালো হাসপাতাল আছে, ওখানে থেকেই চিকিৎসা করাতে পারতে। যখন বাড়ির লোক অমরকে কথা বলল তখন অমর বলতে লাগলো, দেখো আমার ওখানে চিকিৎসার আর কিছু ছিল না, কারণ ডাক্তার আমাকে অলরেডি প্লাস্টার করে দিয়েছে। এখন আমার শুধু একটু আরামের প্রয়োজন, সকাল সন্ধ্যা একটু তাজা খাবারের প্রয়োজন আর একটু যত্নের প্রয়োজন। এই কারণেই আমি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা সবাই এখানে রয়েছো, আমার পরিবার সবাই আমার আশেপাশে থাকলে আমার এখানে থাকতে একটু ভালো লাগবে। এমনিতেও তো এখন আমি কাজে যেতে পারবো না। এই সময় ওখানে একা একা থাকতে আমার ভালো লাগতো না। আর এছাড়াও আমি তো বছরে 2-3 দিনের জন্যই বাড়িতে আসি। কত দিন কত আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা হয় না। কত লোক আছে এমন যাদের সঙ্গে বছর বছর আমার কোনো কথা হয় না। এই ছলে আমার তাদের সঙ্গে দেখাও হয়ে যাবে, তাদের সঙ্গে কথাও হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, অমর যে এত দিন নিজের বাড়িতে 25-30 হাজার টাকা করে প্রতি মাসে ইনকাম করে পাঠাতো, যখন তার ইনকাম বন্ধ হয়ে গেল তখন তার বাড়ির লোকেরা তাকে এক একটা জিনিসের জন্য তড়পাতে লাগলো। তার পরিবারের লোকেরা তার সঙ্গে এমন ব্যবহার করতে শুরু করলো যে তার হৃদয় ভেঙে গেল। 2 মাস পর যখন তার প্লাস্টার খোলা হলো সে ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারছিল না। কিন্তু তার বাড়ির লোকেরা অনবরত চাইছিল যে ও যেন খুব তাড়াতাড়ি মুম্বাইতে চলে যায়, কারণ তাদের তো টাকার প্রয়োজন ছিল। তারা অনবরত অমরকে একটাই কথা বলতো, এখানে থেকে তুমি কি করবে? তার থেকে তুমি যাও, কাজে ফিরে যাও, সেখানে থেকে অর্থ উপার্জন করো, তাহলেই তো আমাদের সংসার ভালো মতো চলবে। যখন পরিবারের লোকেরা অনবরত অমরকে এই সমস্ত কথা বলতে লাগলো তখন একদিন অমর বিরক্ত হয়ে তাদেরকে জানিয়ে দিল, দেখো আমি আর তোমাদেরকে একটা পয়সাও দিতে পারবো না। এখন তোমরা নিজেদেরটা দেখো, আমি আমারটা দেখব। সে পঞ্চায়েত ডাকলো, নিজের আত্মীয় স্বজনকে বলল এবং ঘরের ভাগাভাগি করে নিল। তার ভাগে যতটুকু অংশ পড়েছিল সে তার মধ্যেই থাকতে শুরু করলো। এদিকে বন্ধুরা, এতদিন অমর কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল, অর্থাৎ তার কাছে 6-7 লাখ টাকা এতদিনে জমে গেছিল। সে ওই টাকা দিয়ে নিজের জায়গায় ঘর বানানো শুরু করলো, কিন্তু তার পরিবারের লোকেরা এতে বাধা সৃষ্টি করলো। এছাড়াও গ্রামের লোকেরাও তাকে একটাই কথা বলল, দেখো না তোমার পরিবার আছে না তোমার আগে পিছে কেউ আছে, তুমি এইভাবে ঘর বানিয়ে কি করবে? যখন গ্রামের লোকেরা তাকে এই সমস্ত কথা বলল তখন তাদের কথা শুনে সে দুঃখী হয়ে গেল। আর তখনই তার নিজের স্ত্রীর কথা মনে পড়তে লাগলো। পরদিন সকালে সে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নিজের মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। বন্ধুরা, নিজের বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে অমর নিজের স্ত্রীর গ্রামে গিয়ে পৌঁছলো। কিন্তু সেখানে গিয়ে দেখলো সেখানের পরিবেশ একেবারে বদলে গেছে। আগে যখন সে ওখানে যেত তখন গ্রামের শুরুতেই একটি ছোট্ট চায়ের দোকান ছিল। সে প্রায়ই ওখানে বসে চা পান করত, কিন্তু এবার ওই দোকানটা বন্ধ ছিল। সেই স্থানে আরও নতুন নতুন অনেক দোকান হয়ে গেছে।
আপাতত অমর ওদের মধ্যে একটি দোকানে বসে চা পান করলো এবং নিজের স্ত্রীর পুরনো দিনের কথাগুলো মনে করতে লাগলো। সে ভাবতে লাগলো কেমনভাবে তার স্ত্রী যখন সে মুম্বাই যাওয়ার জন্য সেখান থেকে রওনা দিত তাকে সেখানে ছাড়তে আসতো। যখনই সে মুম্বাই থেকে তার স্ত্রীর কাছে দেখা করতে আসতো, সে 2 দিনের জন্য আসলে তার স্ত্রী তাকে 20 দিনের জন্য আটকে রাখতো। আর যখন সে যেত তখন রাধিকা সেই মোড় পর্যন্ত তার সঙ্গে যেত তাকে ছাড়ার জন্য। অমর এই সমস্ত কথাই ভাবতে লাগলো। তারপর তার মনে হলো, আচ্ছা ঠিক আছে, চলো এখন রাধিকার বাড়িতে গিয়ে দেখা যাক যে ও এখন কি করছে। অমর মুখে মাস্ক পরল এবং মাথায় হেলমেট লাগিয়ে নিল যাতে কেউ তাকে চিনতে না পারে। এদিকে গ্রামের প্রায় মাঝ বরাবর তার স্ত্রীর ঘর ছিল। সে সেখান থেকে নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং নিজের শ্বশুরবাড়িতে যখন সে পৌঁছলো সে দেখল তার শ্বশুর শাশুড়ি তখনও জীবিত ছিল। তারা উঠানে একটি ছোট্ট চৌকির উপর বসেছিল। অমরের শাশুড়ি সর্ষের থেকে সর্ষের দানা বার করছিল। এদিকে অমরের সাহস হচ্ছিল না যে সে ঘরে গিয়ে কিছু কথা বলতো। সে ঘরের বাইরেই 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করলো। এদিকে তার শাশুড়ি যখন দেখলো ঘরের বাইরে কেউ একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি ঘরের বাইরে বেরিয়ে আসলেন আর বলতে লাগলেন, কি ভাই, তুমি কাকে চাও? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? অমর বলতে লাগলো, এমনিই দাঁড়িয়ে আছি, এখানে আমার এক আত্মীয়ের বাড়ি আছে, আমার সেখানেই যাওয়ার রয়েছে। বুঝতে পারছি না পথটা কোন দিকে দিয়ে শুরু হচ্ছে, কারণ আমি বহু বছর আগে এখানে এসেছিলাম। কিন্তু অমর বারবার তাদের ঘরের দরজার দিকে লক্ষ্য করছিল। সে ভাবছিল যদি রাধিকা ঘর থেকে বেরোয় তাহলে তার সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও ঘর থেকে রাধিকা বেরোলো না। তখন অমর সেখান থেকে বাইক নিয়ে আবারও সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ ওই চায়ের দোকানে বসলো, এদিক ওদিক তাকাতে লাগলো। সে ভাবছিল যদি তার সঙ্গে রাধিকার দেখা হয়ে যায় তাহলে খুবই ভালো হবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে রাধিকাকে কোথাও খুঁজে পেল না, কোথাও দেখতে পেল না। অমর বাধ্য হয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু 2-3 কিলোমিটার যাওয়ার পর তার মনে হলো কেউ যেন তাকে দূর থেকে আওয়াজ দিচ্ছে। সে যেন শুনতে পারলো কেউ তাকে বলছে, কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? এখানে ফিরে আসো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। বন্ধুরা, অমর অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল, ভাবছিল আর কখনো এখানে আসবো না। কিন্তু ওই আওয়াজটা শোনার পর তার মনে হলো আর কখনো তো এখানে ফিরবো না। আর একবার যদি ওখানে গিয়ে দেখি, যদি আমি রাধিকার সঙ্গে দেখা করতে পারি তাহলে হয়তো আমার জীবনটার মোড় ঘুরে যাবে। অমর ভাবতে লাগলো সে ওই কুয়োর কাছে যাবে যেখানে সে আর রাধিকা অনেক সময় দেখা করত। রাধিকা যখন জল তুলতে যেত তখন অমরও তার সঙ্গেই ওই কুয়োর কাছে যেত। গ্রামের অনেক মানুষ গ্রীষ্মকালে ওই কুয়োর কাছে যেত জল তুলতে এবং তার আশেপাশে কিছু বাগান ছিল, কিছু পার্ক ছিল, সেখানে বসে তারা গল্পগুজব করত। অমর ভাবলো চলো সেই বাগানে যাওয়া যাক। এমনটা ভেবেই অমর গ্রামের ওই কুয়োর দিকে বাইক ঘোরালো এবং কিছুক্ষণের মধ্যেই সে ওই কুয়োর কাছে চলে গেল। কুয়ো আর সেই বাগিচার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ছিল, যেই রাস্তা একটি মাঠের কাছে পৌঁছতো। অধিকাংশ সময় বিকেলের দিকে অমর আর রাধিকা ওই মাঠে বসে বসে গল্প করত। এদিকে অমর যখন মাঠের কাছে পৌঁছলো সে দেখল সেই মাঠে কিছু ভেড়া চড়ে বেড়াচ্ছে আর একটু দূরে এক মহিলা একটি ছোট্ট ভেড়ার শাবককে কোলে তুলে নিয়ে বসে আছে। অমর ভাবল যদি এই মহিলা রাধিকা হয় তাহলে তো আমার আশা পূরণ হবে, আমি এত বছর পর আমার স্ত্রীকে দেখতে পাবো। এমনটা ভেবে অমর যখন সেই মহিলার কাছে পৌঁছলো সে দেখল ওই স্ত্রী আর কেউ নয়, সে তার রাধিকা। এদিকে রাধিকা যখন অমরকে দেখল সে তাকে দেখে হতবাক হয়ে গেল। তবে অমর যখন রাধিকাকে ভালো মতো লক্ষ্য করল তখন দেখল তার মাথায় সিঁদুর রয়েছে, কিন্তু তার শরীরে কোনো গয়নাগাটি নেই, তার মুখে কোনো শৃঙ্গার নেই। কিন্তু তবুও তার স্ত্রীকে ঠিক আগের মতোই দেখতে লাগছিল, ঠিক একই রকম সরলতা, ঠিক একই রকমের মাধুর্য। রাধিকা অমরকে দেখে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল।
তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরে পড়তে লাগলো। কিন্তু কিছুক্ষণ অমরের দিকে তাকানোর পর রাধিকা ভাবল হয়তো এই ব্যক্তি অন্য কেউ, কারণ অমর তার দিকে এক দৃষ্টে তাকিয়েই ছিল। সে কোনো কথা বলছিল না। রাধিকা নিজের ছোট্ট ভেড়ার শাবকটিকে কোলে তুলে নিল আর সেখান থেকে যেতে শুরু করলো। রাধিকা যখন চলে যাচ্ছিল তখন অমর পেছন থেকে বলল, আচ্ছা, এই যে ছোট ছোট ভেড়ার শাবকগুলো রয়েছে এগুলো কি তুমি বিক্রি করবে? আমি একটা কিনতে চাই। রাধিকা বলল, আমি এগুলো বিক্রি করি না, এগুলো আমার খুব প্রিয়। অমর বলতে লাগলো, আমি এদেরকে পালন করতে চাই, আমি এদেরকে আমার সঙ্গে রাখতে চাই। এদিকে রাধিকা যখন অমরের গলার আওয়াজ শুনল তখন সে একটু হতচকিত হয়ে গেল, কারণ এই গলার আওয়াজ তার স্বামীর গলার আওয়াজের সঙ্গে পুরো মিলে যাচ্ছিল। অমর মুখে মাস্ক পরেছিল, মাথায় হেলমেট লাগিয়েছিল, তাই রাধিকা অমরকে ঠিকভাবে চিনতে পারছিল না। সে অমরকে বলতে লাগলো, আপনি এক কাজ করুন, আপনি নিজের হেলমেটটা তাড়াতাড়ি খুলুন, কারণ আমার আপনার মুখ দেখার আছে। অমর বলতে লাগলো, কেন? আমার মুখ দেখে তুমি কি করবে? আমি কোনো চোর নই, আমি তোমার কাছ থেকে এই ভেড়ার শাবক কিনে নিতে চাই। রাধিকা বলতে লাগলো, না না, আপনি একবার হলেও নিজের হেলমেটটা খুলুন, আমার আপনার মুখ দেখার রয়েছে, আপনি কে সেটা আমি জানতে চাই। অমর বাইকের থেকে নিচে নামলো এবং নিজের হেলমেটটা খুলল। এদিকে অমর যখনই নিজের হেলমেটটা খুলল তখন রাধিকা তার মুখ দেখে দৌড়ে তাকে জড়িয়ে ধরল। এত বছর পর সে অমরকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এদিকে অমরও রাধিকাকে জড়িয়ে ধরে কাঁদছিল। রাধিকা বলতে লাগলো, অমর, তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন কেন আমার সঙ্গে দেখা করতে আসোনি? আমি কতদিন তোমার অপেক্ষা করেছি, আমার আত্মা তোমাকে একবার দেখার জন্য ছটফট করেছে। এতদিন পর কি তুমি ভুলে এই রাস্তায় চলে আসলে? অমর বলল, রাধিকা, আমি তোমাকে নিতে এসেছি। রাধিকা বলল, মিথ্যে কথা বলো না, আমার প্রাণটাই আজ বেরিয়ে যাবে। সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? অমর বলতে লাগলো, সত্যি বলছি রাধিকা, আমি তোমাকে নিতে এসেছি। রাধিকা অমরের মুখের দিকে তাকালো, তারপর আবার তাকে জড়িয়ে ধরলো। রাধিকা জোরে জোরে কেঁদেই চলেছিল আর অমর তাকে চুপ করানোর চেষ্টা করছিল। আর এই ঘটনা দূরে থাকা দুই মহিলা দেখতে পেল। তারা দুজনে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অমর বলল, রাধিকা চুপ করো, কেউ দেখলে কি মনে করবে? কিন্তু রাধিকা কোনো মতেই অমরকে ছাড়তে চাইছিল না। সে বারবার অমরকে জড়িয়ে ধরছিল, তাকে ভালোবাসছিল। এদিকে সেই দুই মহিলার মধ্যে একজন রাধিকার কাকিমা ছিল। তিনি যখনই অমরকে দেখলেন তাকে চিনে ফেললেন। তিনি অমরকে দেখা মাত্রই বলতে লাগলেন, অমর, তুমি কোথায় ছিলে এতদিন? হঠাৎ করে কোথা থেকে চলে আসলে? অমর বলল, কাকিমা, আগে আপনি রাধিকাকে দেখুন, ওকে চুপ করানোর চেষ্টা করুন। দেখুন না ও কিভাবে পাগলের মতো কান্নাকাটি করছে। তখন রাধিকার কাকিমা রাধিকাকে অমরের থেকে আলাদা করলো এবং তাকে চুপ করানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু রাধিকা অনবরত কেঁদেই চলেছিল। সে অমরের হাত ছাড়তে চাইছিল না। এদিকে অমর নিজের স্ত্রীকে এই অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারছিল না। সে বুঝতে পারছিল যে সে এত দিনে কত বড় ভুল করে ফেলেছে। তখনই রাধিকার কাকিমা অমরকে বলতে লাগলো, দেখো, তুমি ওকে ছেড়ে দিয়েছিলে, কত বছর কেটে গেছে, তুমি ওর সঙ্গে দেখাও পর্যন্ত করতে আসোনি। তবে রাধিকা এখনও তোমার নামে সিঁদুর পরে, এখনও তোমার নামের মঙ্গলসূত্র ও নিজের গলায় পরে রেখেছে। আমরা কতবার ওকে বোঝানোর চেষ্টা করেছি যে তুমি আর ফিরে আসবে না, কিন্তু ও কোনোদিনও আমাদের কোনো কথা শোনেনি। রাধিকা সবসময় একটাই কথা বলতো, আমার স্বামী আমার সঙ্গে নেই তো কি আছে, উনি তো বেঁচে আছেন, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি ওনার নামেরই সিঁদুর পরব। ও তো এখনও তোমার জন্যেই বেঁচে আছে। একটা স্কুলে আয়ার কাজ করে, সেখান থেকে কিছু টাকা মায়না পায়, আর এই ভেড়া চড়িয়ে এদেরকে বিক্রি করে আর কিছু টাকা উপার্জন করে, তা দিয়েই কোনো মতে নিজের সংসার চালায়। রাধিকার কাকিমা বলতে লাগলো, তুমি তো ওকে ছেড়ে চলে গেছো, হয়তো এতদিনে বিয়ে করে নিয়েছো, তোমার হয়তো সন্তানাদিও হয়ে গেছে, কিন্তু ও তোমার জন্য নিজের সমস্ত জীবনটাই শেষ করে দিয়েছে। তখনই অমর বলতে লাগলো, না কাকিমা, আমি বিয়ে করিনি, আমার এই পৃথিবীতে কেউ নেই। রাধিকার কাকিমা যখন একথা শুনলেন তখন তিনি খুব খুশি হয়ে গেলেন
আনন্দে ওনার চোখ থেকে জল বেরিয়ে আসলো। উনি বলতে লাগলেন, অবশ্যই রাধিকা তোমার সঙ্গে যাবে, কেন যাবে না? এত বছর সে তোমার জন্য অপেক্ষা করেছে। তারপর অমর আর রাধিকা তাদের বাড়িতে পৌঁছলো। সেখানে গিয়ে অমর রাধিকাকে জানালো কিভাবে তার বাড়ির লোকেরা রাধিকার সম্বন্ধে তার কান ভরেছিল, তার মন বিষিয়ে দিয়েছিল। তখন রাধিকার মা বাবা এবং তার কাকি অমরকে বলল, দেখো যা হওয়ার তা হয়ে গেছে, এখন তোমরা আবার নতুন করে নিজেদের সংসার শুরু করো। তখনই রাধিকা বলতে লাগলো, দেখো অমর, আমার তোমার সঙ্গে দেখা করার জন্য অন্তর কাঁদছিল। আমি তোমাকে দেখে নিয়েছি, এতেই আমি সন্তুষ্ট। কিন্তু এই শেষ দিনে আমি আমার বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। ওদের বয়স অনেক হয়েছে। এই অবস্থায় যদি আমি ওদেরকে ছেড়ে চলে যাই তাহলে ওরা অসহায় হয়ে পড়বে। তখন অমর বলল, রাধিকা, আমি শুধু তোমাকে নয়, তোমার মা বাবাকেও আমার সঙ্গে নিয়ে যাব। আমি একটা নতুন ঘর বানিয়েছি। আমি বাড়ির লোকের থেকে আলাদা হয়ে গেছি এবং নিজের মতো করে থাকার জন্য একটা ঘরও বানিয়েছি। তুমি, তোমার বাবা মা আমার সঙ্গে আমার সেই ঘরে যাবে। বন্ধুরা, তারপর অমর আর রাধিকা এক সপ্তাহ নিজের শ্বশুর বাড়িতেই থাকলো এবং সমস্ত গোছগাছ করে অমর রাধিকা এবং তার বাবা মাকে নিয়ে সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, যেই বাড়ি সে রাধিকার জন্য বানিয়েছিল। এদিকে যখন গ্রামের লোক এবং অমরের বাড়ির লোক এই সমস্ত দৃশ্য দেখল, তখন তারা অবাক হয়ে গেল। তারা আবারও অমর আর রাধিকাকে আলাদা করার জন্য, অমরের মনে রাধিকার সম্বন্ধে বিষ ঢালার জন্য সেখানে পৌঁছে গেল। তারা অমরকে বলতে লাগলো, ওকে এখানে কেন এনেছো? 10-12 বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে জানি না ও কি করে বেরিয়েছে, আর তুমি ওর সঙ্গেই আবার সংসার করতে চাইছো? তারা অমরকে বলতে লাগলো, দেখো, তোমার যদি বিয়ে করার এতই ইচ্ছে ছিল আমাদেরকে বলতে পারতে, আমরা তোমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিতাম, কিন্তু একে কেন নিয়ে আসলে? কিন্তু বন্ধুরা, আসল কথা তো এটাই ছিল, যখনই অমরের দ্বিতীয় বিয়ের জন্য কেউ তার সঙ্গে কথা বলতে আসতো, তখন তার বাড়ির লোকেরাই সবার আগে তার বিয়েতে বাধা সৃষ্টি করত, সম্বন্ধতে ভাঙতি দিয়ে দিত। তারা বলতো, অমর মদ্যপান করে, ও জুয়া খেলে, এছাড়াও ওর প্রথম স্ত্রী ওকে ছেড়ে পালিয়ে গেছে, শুধু শুধু কেন এমন একটা ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেবেন? তার বাড়ির লোকেরাই তার সম্বন্ধে এমন কথা বলতো, তার বিয়ে হতে দিচ্ছিল না। কিন্তু যখন সে রাধিকাকে নিয়ে আসলো, তখন এরাই এমন ধরনের কথা বলতে শুরু করলো। তারা সকলে রাধিকার নামে বদনাম করা শুরু করলো। কিন্তু অমর এখন এটা পরিষ্কার জানতো যে তার বাড়ির লোকেরা তাকে কি চোখে দেখে। অমর তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিল, তোমরা আমার বাড়ির থেকে বেরিয়ে যাও, দ্বিতীয়বার আর আমার বাড়ির দরজায় আসবে না। অমরের কথা শুনে তার পরিবারের লোকেরা এটা বুঝতে পারলো আর এখানে তাদের কোনো কারচুপি চলবে না। বন্ধুরা, এই ঘটনা 2023-এর ঘটনা, আর এখন অমর আর রাধিকা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে। তাদের একটি পুত্র সন্তান হয়েছে, যার নাম তারা রেখেছে সুরেশ। তাহলে বন্ধুরা, এই ছিল অমর আর রাধিকার প্রেম কাহিনী। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। বন্ধুরা, এই কাহিনীগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করে চলতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।